ঘুরতে ভালোবাসি, তবে এখন আর আগের মতন ঘোরা হয় না। যত বড় হয়ে যাচ্ছি তত দিন, দিন চাপ, দায়িত্ব বেড়ে যাচ্ছে। সাথে বন্ধু-বান্ধবের সংখ্যাও কমে যাচ্ছে। ২-১ জন ভালো বন্ধু-বান্ধব এখন আছে, বাকিরা এখন সবাই পরিচিত মাত্র। তাই এখন আমি সবসময় ফ্যামিলির লোকজনের সাথে ঘুরতে বেশিই ভালোবাসি। আর আমার ব্লগে তোমরা এখন যাদেরকে দেখতে পাও তারা বেশিরভাগ আমার আত্মীয়স্বজনই থাকে। বাইরের লোক খুব কমই দেখা যায় এখন বর্তমানে আমার ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রথমেই বলি, তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করে লাইক, কমেন্ট অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও। আমার ফলোয়ার দিন, দিন ডিক্রিজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন? যদি এই বিষয়ে কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে যাই। পেট্রোল পাম্প থেকে সোজা আমরা আমার স্কুলের সামনে দিয়ে বেরিয়ে যাই। আর স্কুলের সামনে দিয়ে যতবারই যাই না কেন আমার অনেক কিছু মনে পড়ে যায়। ম্যাডামদের মনে পড়ে যায় আর স্কুলের সেই মাঠের গাছটিকে মনে পড়ে যায়, যে গাছটির পাতা ছিঁড়লে ম্যাডামরা বকা দিত। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি চিলাপাতায়। চিলাপাতায় এসে আমাদের বাইকার দাদা এখানে গাড়ি দাঁড় করিয়েছে, কারণ উনি হেলমেটে মোবাইল সেট করবেন। এরপর তিনি সুন্দরভাবে চিলাপাতার জঙ্গলটিকে ক্যাপচার করবেন। আর তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে আমার ডান সাইডে ওয়েলকাম টু চিলাপাতা লেখা আছে, তুই যেতে পারো। এদিকে মনের মানুষ পিকনিক স্পট আছে, যেটা জানুয়ারি মাসে সবসময় লোকজন থাকে। আর এমনিতেও লোকজন আসে, কোচবিহার থেকে অনেক ছেলে মেয়ে আসে আমাদের চিলাপাতায় ঘুরতে। আর এখানে একটা নদী আছে, অনেকে স্নান করতে আসে। আর এদিকে অনেক লজ আছে গাইজ, তোমরা এসে দেখতে পারো, তোমরা যারা আমার ভিডিওটা বাইরে থেকে দেখো। তো আমরা এন্ট্রি করে নিয়েছি জঙ্গলে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমি বললাম না সুন্দর করে ক্যাপচার করবেন উনি, তো সুন্দর করে মোবাইল দিয়ে পুরো জঙ্গলটাকে ক্যাপচার করছেন। আর এদিকে আমার ভাগনা হয়তো জঙ্গল থেকে অবাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক হাতে মোবাইল আর এক হাতে স্কুটি চালাচ্ছে। জঙ্গলটা বাইকে করে পার হতে লাগে ২০ মিনিট, তারপরে গুরদুয়ার, গুরদুয়ারের পরে হাসিমারা, তারপর আমরা সোজা চলে আসি জয়গার। তো আজকে আমরা অনেক লোকেশনে ঘুরতে যাব, জয়গার বা ভুটানের। তারপর আমরা যাব মামা বাড়িতে। তো সবার প্রথমে আমরা চলে আসছি জয়গার পাশাকা রোডে। এখানকার ভিউটা অনেক সুন্দর, আর এখানে ফটো ভিডিও অনেক অনেক ভালো আসে। দেখো কত সুন্দর ভিউ, ওই যে দার্জিলিং এর মতো লাগছে ওই জায়গাটা। আর এইদিকে আমরা আসছি গাড়ি গুড়ি নিয়ে। এই হলে ৩টা ছেলেকে নিয়ে আসছি, ৩টাই ভাগনা হয় আমার। হাই করে দে রে ভাই। হাই গাইস, কোথা থেকে আসছিস? জয়পুর। জয়পুর থেকে। কোথায় ঘুরতে আসছিস? এশিয়ান হাইওয়ে পাশাকা রোড। এই হচ্ছে এশিয়ান হাইওয়ে পাশাকা রোড। কিরে, তোর নাম কি? আমার নাম সঞ্জীব রায়। কোথা থেকে আসছিস বল? আমি তো কোচবিহার থেকে। কোচবিহার থেকে না, জয়পুর থেকে এসছিস। এই গাড়ি নিয়ে গাড়ি আসে জয়পুর থেকে, এরা দুজনে বাইকে করে আসছে। আর এই ভাগনা হচ্ছে হাসিমারা বাড়ি। তো আমরা এদিকে আসছি, তাই ওকে নিয়ে আসলাম। আর এই হচ্ছে আজকে আমি কেটিএম চালাবো। সো আমি কেটিএম এর উপরে বসেছি। তো আমি এই গাড়িটা এখন চালাবো। আমি ভাগনাকে বললাম আমাকে গাড়িটা একটু দে, আমি একটু চালাই, কারণ রাস্তা ফাঁকা আর পিছনেও গাড়ি নাই, তো সামনেও গাড়ি নাই, এই রাস্তাটা খুব ফাঁকা। তাই জন্য আমি এই গাড়িটা এখন চালাবো। দেখি আমি চালাতে পারি কি না। আমি তো বাইক চালাতে পারি, কিন্তু এই গাড়িটা না আমার পক্ষে মানে ভীষণ কষ্ট হয়, কারণ এই গাড়িটা এতটা উঁচু, তার মধ্যেও হচ্ছে ভারী। তাই জন্য আমি গাড়িটা চালাতে আমার অসুবিধা হয়। তো তবু আমি চেষ্টা করবো, পিছনে একজন থাকবে আমাকে হেল্প করার জন্য। তাই জন্য আমি একটু সাহস পাচ্ছি। তো চলো দেখো গাইস, মাম্পি সিংহ রায় কেটিএম চালাচ্ছে। মাম্পি সিংহ রায় এমন কোনো জিনিস নেই যে করতে পারে না, যে জিনিসটা একবার দেখে যাবে সেই জিনিসটা শিখে যাবে তৎক্ষণাৎ। তো মাম্পি সিংহ রায় এমন কোনো জিনিস নাই যে করতে পারে না, এটা আমার ডায়লগ সবসময় বলি। কারণ এই কথাটা বলে আমি কনফিডেন্স পাই, কারণ লো কনফিডেন্স নিয়ে আমি কোথাও যেতে চাই না, কোনো কাজ করতে চাই না, করতে পারিও না। তাই জন্য সবসময় বলি মাম্পি সিংহ রায় সব পারে, এমন কোনো কাজ নেই যে মাম্পি সিংহ রায় করতে পারে না। আর এদিকে আমার ভাগনাদের এই লোকেশনে ফার্স্ট টাইম, তাই জন্য ওরা ভিউ দেখে অনেকটা এক্সাইটেড হয়ে গেছিল। আমি এখানে অনেকবার এসেছি, প্রত্যেক বছরই আসা হয়, এই টাইমটাই আসা হয়। আমি এর আগে
তো মোটামুটি বেশ ভালো লাগছে, আর আমার ভাগনাদেরও পছন্দ হয়েছে। আর এখন আমি ওকে ফোন ধরাই দিচ্ছি ব্লগ করার জন্য। তো বাপরে বাপ, এটা তো খোল বাবা, এটা কে খুলবে? এটা এটা না খুললে তো ভালো লাগবে না। ফটোশুট করছে গাইস, দেখো ফটোশুট করছে, অত্যাচার করতেছে। আমি এই যে ফটোশুট, আমাকে কয়েকটা খালি ফটো তুলে দিল, বলে কি আরে চিংড়ি মাছি খালি ফটো তুলে আমি তো মেয়ে মানুষ, ফটো তুলবোই। এই যে ক্যামেরাম্যানও বলছে, যে ক্যামেরা ধরেছিল সেও বলছে, কিন্তু এই আমাকে কয়েকটা ফটো তুলে দিয়েছে, কিন্তু কয়েকটা ভালো তুলে দেয় নাই। কিন্তু নিজে এখন ফটোশুট করছে, আমি এখন করতেই যাবো না ফটোশুট। আমাকে ফটো তুলে দিতে হবে, আমি এরকম করে ফটো তুলবো না, তবে আমাকে আরো 2-4টা ফটো তুলে দিতে হবে গাইস, আর একটা ভিডিও তুলে দিতে, ভিডিও করবো, একটা ভিডিও করবো, বুঝছি এই রাস্তায় একটা ভিডিও করে দিতে। আমি এই লোকেশনে অনেক ফটো ভিডিও করেছি, কারণ এই লোকেশনের ভিউটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তো তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি মাম্পি সিংহরায় 07 গিয়ে দেখতে পারো। আর এছাড়াও আমি ফেসবুক পেজেও আমার কিছু কিছু রিলস ছেড়েছি। তো ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ভালো ঠিকঠাক দেখতে পারবে, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। এরপর আমরা পাশাখা থেকে নদী পার করে শর্টকাট একটা রাস্তা ধরে আমরা চলে আসি একটা গলিতে। তো এই গলির যে বাড়িগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আমার প্রত্যেকটা বাড়ি ভালো লেগেছে। এগুলো সম্ভবত নেপালিদের বাড়ি, যে কোনো নেপালিদের বাড়ি গেলেই ভীষণ সুন্দর লাগে আমার, কারণ আমিও অনেক নেপালির বাড়ি গেছি এর আগে। তো ওদের বাড়ি একদম সাজানো গোছানো, সামনে অনেক ফুল গাছ থাকে প্রত্যেকটা বাড়িতে। তো আমার ভীষণ স্পেশালি পছন্দ হয় নেপালিদের বাড়ি। তো বাড়িগুলোর ডিজাইনগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমরা সোজা উঠে পড়েছি মেন রাস্তায়। আর জায়গাটা দেখো খুব পরিষ্কার লাগছে চারিদিকটা, এর আগে কিন্তু প্রচুর নোংরা ছিল। এখানে রকলামা নামে এক ইউটিউবার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে যে জায়গাটাকে পরিষ্কার করার, তাই আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি জায়গার চারপাশটা প্রচণ্ডভাবে পরিষ্কার করা হয়েছে। এখানে কিন্তু আমার মামিও কাজ করেছিল রকলামার সাথে। তো যাচ্ছি ভুটান গেটের দিকে, কিন্তু আমাদের মাথায় একটা টেনশন আছে। আমাদের সবার কাছে হচ্ছে আইডেন্টি প্রুফ আছে, কিন্তু একজনের কাছে নেই। একজনের কাছে জাস্ট আধার কার্ড আছে। তো তাকে আধার কার্ড দিয়ে এন্ট্রি দিবে কি দিবে না সেটা নিয়ে আমাদের সবার সন্দেহ আছে। তো তবুও আমরা ট্রাই করব, তাই আমরা যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ভুটান গেটের সামনে আমরা এন্ট্রি করব, এখন সবাই লাইনে দাঁড়িয়েছি। আর এখানে তো ঢুকতে দেয়, কিন্তু যখন মেন গেটে যাব তখন ঢুকতে দিবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আমরা তো সেই হাসি খুশি যাচ্ছি সবাই মিলে, কিন্তু ঢুকতে দিলে তো ভালো, আর যদি একজনকে ঢুকতে না দেয় তাহলে কিন্তু আমরা আর ঢুকবো না, সবাই আবার বের হয়ে চলে আসব। তো চলো দেখা যাক আমাদের ঢুকতে দেয় কিনা। नहीं सुनेंगे हम राजवंशी गाना सुनेंगे। हाँ, রাজবংশী চালাও শুনেঙ্গে। গাইস, এই ছেলেটাকে ঢুকতে দেয় নাই, এর আগে এসেছিল, আমরাও মানে খুব ভয় পেয়েছিলাম যে একে ঢুকতে দিবে কি না। একে সবার লাস্টে ঢুকতে দিয়েছে। তো আমরা ভুটানে গাইস এন্ট্রি করে নিয়েছি। এ না ঢুকতে পারলে আমরা হয়তো ভুটানে আজকে এন্ট্রি করতাম না, তাই না? চলো গাইস চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চারজনই এন্ট্রি করতে পেরেছি, তাকে আধার কার্ড দিয়ে এন্ট্রি করিয়েছে। কিন্তু এর আগে আমি যখন গেছিলাম আমি আধার কার্ড নিয়ে কিন্তু গেছিলাম, কিন্তু আমাকে তখন ঢুকতে দেয়নি। আমি তারপর ডুপ্লিকেট একটা ভোটার আইডি কার্ড বানিয়েছি, তারপরে কিন্তু আমাকে ভুটানে এন্ট্রি দিয়েছিল, তাই জন্য আমাদের একটা সন্দেহ ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ভুটানের যে কয়েকটা লোকেশন আছে আমরা কিন্তু সেখানে যাব না, আমি অনেকবার গিয়েছি, তাই জন্য আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর হেঁটে হেঁটে আমি ওদেরকে যতটা ঘোরাতে পারি আমি ততটাই ঘোরাবো। এমনিতেই ভুটানের রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, একদম কোনো নোংরা পাবে না। আর ভুটানে আমার ভীষণ ভালো লাগে ভুটানে আসলে।
আর জয়গার ওই সাইডটায় আগে নোংরা ছিল, তারপর ভুটানের গেট পার হলেই এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর জায়গা দেখতে পারা যায়। তো এখন জায়গাটাও পরিষ্কার করেছে সবাই মিলে, সবার উদ্যোগে। তো এটা দেখেও আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা চলে আসলাম একটা জায়গায়, দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ আছে, নিচে রাস্তা আছে আর সাথে ফুটবল আছে। আর এখানে সামনে একটা স্কুল আছে, তাই জন্য এখানে সামনে দেখতে পাচ্ছ গ্রিন কালারের প্রচুর স্কুল বাস দাঁড়িয়ে আছে। আর আমরা এখন ব্রিজটাতে উঠেছি। তো ব্রিজটাতে উঠে দেখো তোমরা নিচের লোকেশনটা, ফুটবল গ্রাউন্ড। এখানে স্কুলের বাচ্চারা এসে খেলাধুলা করে বা বাইরেরও বাচ্চা সম্ভবত আসে। মোটামুটি এই ব্রিজটাতে উঠলে নিচের লোকেশনটা ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এই জায়গাটার নাম কিন্তু আমি জানি। আর এখানে সিনেমা হলও আছে, কিন্তু সেটা বোঝা যায় না কোথায় আছে। আর এখানকার ল্যাঙ্গুয়েজও আলাদা, সেটা বুঝতেও পারি না। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসি জয়গার ভিউ পয়েন্টে। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা বাইকে করে যাচ্ছি পাহাড়ে। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম আমি যাচ্ছি বাইকে করে পাহাড়ে। আর এতদিন আমি যখন গেছিলাম তখন কিন্তু আমি হেঁটে হেঁটেই গেছিলাম উপরের দিকে। তো ভীষণ ভয় লাগছে, একটু যদি এদিক ওদিক হয় তাহলে সেখান থেকে পড়লেই একদম অবস্থা শেষ হয়ে যাবে। আমাদের ড্রাইভারগুলো খুব পাকা ছিল, কারণ ওরা রাজস্থান থেকে আমাদের এখানে বাইকে করে এসছে, তাই জন্য আমি সাহস পাচ্ছিলাম যে এরা ভালো ড্রাইভ করতে পারবে। তাই ওদের বাইকে করে আমি সোজা পাহাড়ে উঠে গেলাম। তো চলো এখন তোমাদের পাহাড়ের ভিউটা দেখাবো। এখানে আমি সেরকম ক্লিপ নেইনি, কারণ ক্লান্ত হয়ে গেছিলাম সারাদিন এদিক ওদিক ঘোরার পরে। আমরা লাস্ট এখানে এসছিলাম, এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম মামাবাড়ি। তো এটা হচ্ছে আই লাভ জয়গাঁও, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে আরো উপরে ওঠা যায়, সামনে নাকি আরো পার্ক আছে। আমরা সেখানে যাইনি, কারণ শরীরটা আর টানছিল না যে হেঁটে হেঁটে যাব। এই গধূলিবেলা সুন্দর লোকেশন দেখে আমরা সোজা চলে আসি মামাবাড়িতে। মামাবাড়ি এসে অনেক গল্প, অনেক আড্ডা, অনেক খাওয়া দাওয়া করার পরে আমি আমার ভাস্তিকে রেডি করে দিচ্ছিলাম, কারণ ও যাবে স্কুলে, তাই জন্য ওর চুলটা চিরুনি করে দিচ্ছিলাম। তো বাকিটা দেখাবো পরের ব্লগে, কারণ আমার ভয়েস দিতে দিতে ভীষণভাবে ঘুম পাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।